ইরানে বিক্ষোভের 5টি বিষয় যা জানা জরুরি। ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, কিন্তু এগুলোর পেছনে কী কারণ এবং এগুলো কোথায় পৌঁছাতে পারে? রিপোর্ট আল জাজিরার। জীবনযাত্রার খরচ নিয়ে উদ্বেগ বাস্তব। ইরান বিশ্বের সবচেয়ে সীমাবদ্ধ দেশগুলোর মধ্যে একটি। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দেশটির আমদানির উপর নির্ভরতা পরিস্থিতিকে আরও খারাপ করছে এবং মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়িয়েছে, খাদ্যপণ্যের দাম গড়ে গত বছরের তুলনায় 72% বেড়েছে। দুধের দাম এই বছর 6 গুণ এবং অন্যান্য জিনিসের দাম 10 গুণের বেশি বেড়েছে। বিক্ষোভগুলো বড় আকারে। শুধু তেহরানের গ্র্যান্ড বাজারের দোকানদারদের অর্থনৈতিক প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলন নতুন বছরের আগেই ইরানের 31 প্রদেশের অন্তত 17 প্রদেশে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে অংশ নিয়েছে এবং নিরাপত্তা বাহিনী কিছু জায়গায় জোরপূর্বক প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ পশ্চিম ইরানের গর্ডেগানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জন মারা গেছে, আরও 3 জন আজনা এবং 1 জন কুহদাস্টে মারা গেছে। সরকার কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা বোঝা কঠিন। তেহরানের পূর্ববর্তী কঠোর প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনা ঘটে, তবে এখন পর্যন্ত বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া পেজেশকিয়ান সরকার সরাসরি দমন অভিযান চালাতে না দিয়ে বৈধ দাবিগুলো শোনার প্রস্তুতি দেখাচ্ছে। বিক্ষোভকারীদের উদ্বেগ মোকাবিলায় সরকার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে। আব্দুল নাসের হেম্মাতি রিয়ালের পতনের পর অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার উচ্চশিক্ষা মন্ত্রণালয় তেহরান বিশ্ববিদ্যালয় এবং 2টি প্রধান বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থাপনা কর্মকর্তাদের সরিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তাদের অপসারণের কারণ ছিল সম্প্রতি ছাত্র বিক্ষোভ মোকাবিলায় ব্যর্থতা এবং আচরণগত সমস্যা। অতীতে ব্যাপক বিক্ষোভ ঘটেছে। 2022 সালে 22 বছর বয়সী মাহসা আমিনির আটককালে মৃত্যুর পর ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়ায়। আমিনির জানাজার পর পশ্চিমের শহর সাককেজে মহিলারা তাদের হিজাব খুলে প্রতিবাদ জানায়, যা পরে দেশের অন্যান্য অঞ্চলে ছড়ায়। সরকারের নিষ্ঠুর প্রতিক্রিয়ায় হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে, টিয়ার গ্যাস এবং গুলি ব্যবহার করা হয়েছে এবং মানবাধিকার সংস্থার মতে শতাধিক মানুষ অবৈধভাবে নিহত হয়েছে। 2024 সালে জাতিসংঘের বিশেষজ্ঞদের তদন্তে সরকারের প্রতিক্রিয়াকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা তেহরান কর্তৃপক্ষ মিথ্যা এবং পক্ষপাতমূলক বলে অস্বীকার করেছে। মোরালিটি পুলিশ 2022 সালের ডিসেম্বর সাময়িকভাবে স্থগিত করা হয়, তবে পরের বছর পুনরায় প্রতিষ্ঠা করা হয়। তবে হিজাবের নিয়মাবলী এখন তুলনামূলকভাবে শিথিল। বিক্ষোভ আরও তীব্র হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরান যদি শান্তিপ্রিয় প্রতিবাদীদের হত্যা করে, আমেরিকা তাদের উদ্ধার করবে। আমরা প্রস্তুত এবং লকড অ্যান্ড লোডেড। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফার্সি সোশ্যাল মিডিয়ায় প্রাক বিপ্লবী ইরানি প্রতিকৃতি পোস্ট করেছে, যেখানে সিংহ সূর্যের উপর হাত রেখে ঘড়ির দিকে তাকাচ্ছে। পোস্টে লেখা ছিল, অন্ধকারের বিরুদ্ধে লড়তে ইরানি সিংহ ও সিংহিনীর উদয়। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও হামলা এবং লেবাননের হিজবুল্লাহকে টার্গেট করার আলোচনা করেছেন। ইরান জানিয়ে দিয়েছে, ইসলামিক রিপাবলিক অফ ইরানের ওপর যে কোনো নির্মম আগ্রাসনের উত্তর হবে কঠোর এবং প্রতিরোধমূলক। আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের একটা জ্বলন্ত ইস্যু নিয়ে, ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা। 2026 সালের শুরুতেই ইরানে অর্থনৈতিক সংকটের কারণে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। মানুষ রাস্তায় নেমে এসেছে মূল্যবৃদ্ধি, বেকারত্ব আর সরকারের ব্যর্থতার বিরুদ্ধে। এটা 2022-এর মাহসা আমিনি আন্দোলনের পর সবচেয়ে বড় অস্থিরতা। ইসরায়েল মনে করছে, এই অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে ইরান বাইরে আক্রমণ করতে পারে, বিশেষ করে তাদের দিকে। ইরানের অর্থনীতি ধ্বংসের মুখে, রিয়ালের দাম পড়ে গেছে রেকর্ড লোতে, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। দোকানদাররা দোকান বন্ধ করে প্রতিবাদ করছে, ছাত্ররা যোগ দিয়েছে, কয়েকজন নিহত হয়েছে সিকিউরিটি ফোর্সের গুলিতে। ইরানের সরকার বলছে এটা বিদেশি ষড়যন্ত্র। আর কে এর পেছনে? ইসরায়েল আর আমেরিকা। ইসরায়েলের মোসাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্ট থেকে সরাসরি বার্তা, রাস্তায় নামো, আমরা তোমাদের সঙ্গে আছি মাঠেও। এটা কি প্রমাণ করে যে ইসরায়েল বিক্ষোভকে উস্কে দিচ্ছে? অনেকে বলছেন হ্যাঁ, এমনকি সাবেক আমেরিকান কর্মকর্তারা টুইট করে উৎসাহ দিচ্ছেন। এদিকে ইসরায়েল সতর্ক। তারা বলছে, ইরান দ্রুত ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। 2025-এর জুন মাসে 12 দিনের যুদ্ধের পর ইরানের মিসাইল স্টক কমে গিয়েছিল, কিন্তু এখন আবার 2000-এর কাছাকাছি পৌঁছে গেছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বলছে, ইরানের পারমাণবিক প্রোগ্রাম পুরোপুরি থামেনি। মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া স্পষ্ট বলেছেন, ইরানের হৃদয়ে এখনও নিউক্লিয়ার বোমার স্বপ্ন জ্বলছে। আমরা নিশ্চিত করব এটা কখনো পুনরায় চালু না হয়।
লেবানন ফ্রন্টেও উত্তাপ, হিজবুল্লাহ আবার শক্তি সঞ্চয় করছে। ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেট আলোচনা করছে স্থল অভিযানের, শুধু এয়ার স্ট্রাইক নয়, সরাসরি সেনা পাঠানোর। ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে মিটিংয়ে বলেছেন লেবাননের সঙ্গে ডায়ালগ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। ট্রাম্প তো বিক্ষোভকারীদের পক্ষে দাঁড়িয়ে বলেছেন ইরান যদি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের মারে, আমেরিকা উদ্ধার করবে। ইরান কর্তৃপক্ষও এই অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ অভিযোগ করেছেন যে বিদেশি এজেন্টরা জনগণের বৈধ বিক্ষোভকে সহিংস নগর সংঘর্ষে রূপান্তরের অপচেষ্টা চালাচ্ছে। ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান মাইক পম্পেও। একই সঙ্গে এই অস্থিরতায় তেহরানের চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের গোয়েন্দা এজেন্টদের সম্পৃক্ততারও ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের এই হুমকির প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছে তেহরান। চিঠিতে ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতা, অস্থিরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে ইরান। তারা বিশ্ব সংস্থাকে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানানোর এবং ওয়াশিংটনকে সব ধরনের হুমকি বা বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের কথা স্বীকার করলেও সতর্ক করে দিয়েছেন যে কোনো ধরনের সহিংসতা এবং বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। চীনের কিলিং অর্ডার জাপানের আকাশে ভয়াল শক তৈরি করেছে। চীনের যুদ্ধবিমান জাপানের F-16 দিকে ওয়েপন্স রাডার লক করল। উত্তেজনা চরমে। বেজিংয়ের ফিঙ্গার অন দ্য ট্রিগার পরিস্থিতি টোকিওর অবজ্ঞার মুখোমুখি। তাইওয়ানকে কেন্দ্র করে টোকিও দৃঢ়। ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ। শেষের কোনো নিদর্শন নেই। টোকিও বেজিং উত্তেজনা চলছে। একচেটিয়া রাডার লক, আকাশে শক্তির প্রকাশ। একটি চীনা J-15 জেট দুইবার জাপানের F-15কে রাডার লক করেছিল ওকিনাওয়া অঞ্চলে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় J-15 অন্তরালে 2 F-15 ট্র্যাক করেছিল। প্রথম লক চলেছিল প্রায় 3 মিনিট, বিকেল 4:30 পর। দ্বিতীয় লক স্থায়ী হয়েছিল প্রায় 30 মিনিট, 2 ঘন্টা পরে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য জাপানি জেট স্ক্র্যাম্বল করা হয়েছে। কোইজুমি বলেন গতকাল 2টি ঘটনা ঘটেছে। চীনা সামরিক বিমান জাপান আত্মরক্ষার বাহিনীর বিমানকে রাডার দ্বারা লক্ষ্য করেছে। এমন কাজ বিপজ্জনক, নিরাপদ অপারেশনের সীমা অতিক্রম করে। আমরা চীনা পক্ষকে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছি, পুনরায় এমন ঘটনা না ঘটার দাবি করেছি। টোকিও জোর দিয়ে বলেছে জাপানের আকাশসীমা লঙ্ঘন হয়নি, কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনা J-15 লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। লিয়াওনিং ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে চলছিল। চীন দাবি করেছে জাপানের বিমান বারবার তাদের নৌবাহিনী প্রশিক্ষণে হস্তক্ষেপ করেছে। ফায়ার কন্ট্রোল রাডার লককে আকাশযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মনে করা হয়। এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সংকেত দেয়, পালানোর নির্দেশ দেয়। এই ঘটনা জাপানি ও চীনা বিমানগুলোর মধ্যে প্রথম রিপোর্ট করা রাডার লক। আগে চীনা ও জাপানি জাহাজ ডায়াও সেনকাকু দ্বীপের কাছে মুখোমুখি হয়েছিল। চীন বলেছে একটি জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে ডায়াও দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে। জাপান জানিয়েছে 2 চীনা কোস্টগার্ড জাহাজ তাদের জলসীমায় প্রবেশের পর তারা তৎপর হয়েছে। জাপান চীন সম্পর্ক আরও খারাপ হয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কারণে। তাইওয়ান এই স্ট্যান্ড অফের কেন্দ্রবিন্দুতে। তাকাইচি বলেছেন চীনের তাইওয়ানে আক্রমণ জাপানের জন্য বাঁচার হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন তাকাইচির মন্তব্য লাল রেখা অতিক্রম করেছে। বেজিং অভিযোগ করেছে তাকাইচি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করেননি, বলেন টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন নেই। এই ঘটনার মধ্যে আমরা শিখতে পারি শক্তি শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধারা নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়। ঠিক যেমন ইরান তার সাগর ও আকাশে শক্তি প্রদর্শন করেছে। শক্তির প্রকৃত মূল্য বোঝা যায় প্রতিকূল পরিস্থিতিতে। ট্রাম্পের
ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশল। ইরান কি আর আমেরিকার প্রধান লক্ষ্য নয়? বিশ্ব রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হয় কে কি বলছে না। 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছেন, সেখানে একটি বিষয় চোখে পড়ার মতো। ইরান প্রায় অনুপস্থিত। যে ইরান একসময় ছিল আমেরিকার প্রধান শত্রুদের তালিকার শীর্ষে, সেই ইরানের নাম এবার মাত্র 3 বার উল্লেখ করা হয়েছে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো বার্তা? কি বলছেন বিশেষজ্ঞরা? ইরান বিষয়ক বিশ্লেষক বেহনাম বেন তালেবনু বলেছেন, ট্রাম্প প্রশাসন এখন তাদের জাতীয় স্বার্থের সংজ্ঞা ছোট করে এনেছে। নতুন কৌশলে যুক্তরাষ্ট্রের নজর এখন নিজের ভূখণ্ডের নিরাপত্তা, পশ্চিম গোলার্ধ, চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা, ইউরোপকে নিজের নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য করা। এই তালিকায় ইরান নেই প্রথম সারিতে। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যেখানে ইরান ছিল কেন্দ্রীয় হুমকি, 2025 সালে সেখানে ইরান যেন পিছনের সারিতে। 12 দিনের যুদ্ধের পর হিসাব বদল। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যে সংঘাত হয়েছিল, তাতে আমেরিকাও অল্প সময়ের জন্য জড়িত হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়। 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। B-2 স্টেলথ বোমারু বিমান আকাশে ওঠে। ট্রাম্প বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে কর্মসূচি পিছিয়েছে, ধ্বংস হয়নি। এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি সত্যিই শেষ, নাকি ইরান এখনো খেলায় আছে? ইরান দুর্বল কিন্তু পরাজিত নয়। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো সাময়িক ধাক্কা খেয়েছে, কিন্তু ইরান শেষ হয়ে যায়নি। ইরানের কাছে এখনো রয়েছে 400 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, পুনর্গঠিত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ভবিষ্যৎ হামলার জবাব দেওয়ার স্পষ্ট ঘোষণা। ইরান বলেছে, আর কোনো আক্রমণ হলে তারা শত হাতে জবাব দেবে। এটাই ইরানের শক্তি, চাপের মধ্যেও আত্মবিশ্বাস। আমেরিকা কি মধ্যপ্রাচ্য থেকে সরে আসছে? নতুন নিরাপত্তা কৌশল দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে সরে আসতে চাইছে। গাজা যুদ্ধ, লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা, ইয়েমেনে হুথি হামলা, আসাদ পরবর্তী সিরিয়া, এইসব সংকটকে এই নথিতে বলা হয়েছে সমাধানের পথে। এর মানে আমেরিকা বলছে এগুলো আর তাদের প্রধান মাথা ব্যথা নয়। ইরানের জন্য সুযোগ। এই অবস্থান ইরানের জন্য এক ধরনের কৌশলগত সুযোগ। যখন আমেরিকা মনোযোগ সরাচ্ছে চীনের দিকে, তখন মধ্যপ্রাচ্যে নিজের জায়গা শক্ত করার সুযোগ পাচ্ছে ইরান। বিশেষজ্ঞ তালেবনু নিজেই বলেছেন, ইরান দুর্বল হতে পারে, কিন্তু খেলা থেকে সরে যায়নি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নিষেধাজ্ঞা আছে, কিন্তু চাপ কম। ট্রাম্প প্রশাসন আবার নিষেধাজ্ঞার কথা বলছে, কিন্তু বাস্তবে ইরানের তেল রপ্তানি রেকর্ড পরিমাণে বেড়েছে। 2025 সালে একটিও নতুন মানবাধিকার নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যখন কোনো দেশের নাম শত্রুর তালিকা থেকে ধীরে ধীরে হারিয়ে যায়, তখন সেটাকে অবহেলা বলা হয়, আবার স্বীকৃতিও বলা যায়। ট্রাম্পের নতুন কৌশল একটাই কথা বলছে, ইরানকে আর সহজে দমন করা যাবে না। আর ঠিক এখানেই ইরান হয়ে ওঠে নায়ক। কারণ যে দেশকে দমাতে গিয়ে আমেরিকা নিজেই ক্লান্ত, সেই দেশকে আর ছোট করে দেখা যায় না। আজ আমরা যে ঘটনার কথা বলবো, সেটি শুধু একটি সামরিক দুর্ঘটনা নয়, এটি আধুনিক যুগের সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়গুলোর একটি, যার ঝাঁকুনি এখন পর্যন্ত ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে গেছে। ইসরায়েলের ভয়ঙ্কর ভুল, এক বিস্ফোরিত না হওয়া বোমা বদলে দিল মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র, আর সেই ভুলে সবচেয়ে বেশি লাভবান হলো ইরান। কি ঘটেছিল? ইসরায়েল নভেম্বরে লেবাননে একটি টার্গেটেড স্ট্রাইক চালায়। লক্ষ্য ছিল হিজবুল্লাহ কমান্ডার হাইয়াম আলী তাবতাবাই। এই মিশনে তারা ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক GBU-39B বোমা, যার কাজ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা। কিন্তু সমস্যা হলো, একটি বোমা বিস্ফোরিতই হয়নি। এখান থেকেই শুরু হলো এমন একটি ঘটনা যেটি এখন আমেরিকার সামরিক বাহিনীকে দিশেহারা করে দিয়েছে। হিজবুল্লাহ নিখুঁত উদ্ধার অভিযান। বোমাটি পড়ার কয়েক মিনিটের মধ্যেই হিজবুল্লাহর বিশেষ ইউনিট সেখানে পৌঁছে যায়। তারা আতঙ্কিত হয়নি, পালায়নি, বরং যা করেছে সেটিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন টেক্সট বুক রিকভারি অপারেশন। তারা বোমার প্রতিটি অংশ ছবি তোলে, নিরাপদে ডিফিউজ করে, ভেতরের ইলেকট্রনিক্স খুলে ফেলে, গাইডেন্স সিস্টেম, সেন্সর, ফিউজ সব খুলে নেয়, এবং সবশেষে 24 ঘন্টার মধ্যেই পুরো জিনিসটি পৌঁছে দেয় ইরানের হাতে। ইরানের ল্যাবে এখন আমেরিকার তৈরি নির্ভুল বোমার পুরো প্রযুক্তি বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোর ওপর জুনে চালানো মার্কিন আক্রমণে ব্যবহৃত হয়েছিল ভয়ঙ্কর GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যা পাহাড়ের নিচের গভীর বাংকার ধ্বংস করার জন্য বানানো। খবর বেরিয়েছে এই দানবাকৃতির বোমাগুলোর অন্তত একটি বিস্ফোরিত হয়নি, আর সেটিও এখন ইরানের হাতে। অর্থাৎ এখন ইরানের বিজ্ঞানীরা শুধু ছোট প্রিসিশন বোমার প্রযুক্তি নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার প্রযুক্তিও বিশ্লেষণ করছে।
ইরান কি করছে? ইরান কেবল প্রযুক্তি দেখেই থেমে নেই, তারা এটিকে কাজে লাগাচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে ইরানের ফাতাহ হাইপারসনিক মিসাইলের নতুন ওয়ারহেড ডিজাইন করা হয়েছে GBU-57 এর প্রযুক্তি দেখে। খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইলের নতুন সংস্করণেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইরান এখন এমন ওয়ারহেড তৈরি করছে যা 20 মিটার রিইনফোর্সড কনক্রিট ভেদ করতে পারে, যা আগের তুলনায় বিশাল অগ্রগতি। অর্থাৎ যেসব স্থাপনাকে একসময় নিরাপদ ধরা হতো, এখন সেগুলোও ইরানের মিসাইলের সামনে ঝুঁকিপূর্ণ। কেন এত বড় সমস্যা আমেরিকার জন্য? কারণ এই প্রযুক্তিগুলো গোপন ছিল। দশকের পর দশক ধরে গবেষণা ও বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা এই বোমাগুলো তৈরি করেছে। এখন গাইডেন্স সিস্টেম, পেনিট্রেশন প্রযুক্তি, সেন্সর, ফিউজ সবই ইরানের হাতে। এই একটিমাত্র অবিস্ফোরিত বোমা ইরানের আগামী প্রজন্মের মিসাইলগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। ওয়াশিংটন কেন এত উদ্বিগ্ন? কারণ ব্যাপারটা এখন আর শুধু প্রযুক্তি নয়, এটি ক্ষমতার ভারসাম্যের ব্যাপার। দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে তাদের প্রযুক্তিগত আধিপত্য দেখিয়ে এসেছে, কিন্তু এই ঘটনায় সেই আধিপত্যে বড় একটি ফাঁক তৈরি হলো। ইরান ছিল আগেই শক্তিশালী, এখন তাদের হাতে রয়েছে গাইডেন্স টেকনোলজি, ডিপ পেনিট্রেশন সিস্টেম, মার্কিন যুদ্ধ অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষমতা। এটি ইরানের জন্য এক বিশাল জয়, যা তারা কোনো যুদ্ধ ছাড়াই পেয়ে গেল। রাফাল বনাম জে-10সি, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জে-10সি। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশযুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জে-10সি হল চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনা এসেছে জে-10সি যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জে-10সি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জে-10সি আসলে জে-10সি-B মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধ বিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জে-10সি দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমান যেন আকাশে সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার, আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জে-10সি হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জে-10সি হলো একক ইঞ্জিনের যুদ্ধ বিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ। ইরান এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযোগ করছে, আপনারা আমাদের প্রযুক্তি নকল করছেন। কি ঘটেছে? সম্প্রতি তেহরান দাবি করেছে ওয়াশিংটন তাদের উন্নত শাহিদ 136 কামিকাজে ড্রোনের নকল তৈরি করেছে। এটি শুধু প্রযুক্তিগত বিতর্ক নয়, এটি প্রতীকী শক্তির লড়াই। ইরানের ভাষায়, যে দেশ নিজেকে বৈশ্বিক প্রযুক্তি সুপার পাওয়ার বলে, সে যদি ইরানি ড্রোন কপি করতে বাধ্য হয় তাহলে এটা স্পষ্ট বার্তা। ড্রোন প্রযুক্তিতে ইরান এখন অগ্রগামী শক্তি। ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য, জেনারেল আবুল ফজল শেখাচ্ছি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশকে শাহিদ 136 নকল করতে দেখা আমাদের জন্য গর্বের। যারা নিজেদের সুপার পাওয়ার বলে তাদের এমনভাবে নতি স্বীকার করতে দেখা ইরানের প্রযুক্তিগত অর্জনের স্বীকৃতি। আমাদের ড্রোন শুধু রাশিয়া নয়,
ইয়েমেন, সিরিয়া অনেক মিত্র দেশেই সফলভাবে কাজ করছে। তার বক্তব্যের মূল সুর একটাই, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন পথ দেখাচ্ছে, অন্যরা অনুসরণ করছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইমি আরও কঠিন ভাষায় বলেন, শাহিদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, দূরপাল্লা পাড়িয়ে দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের উপর সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। এর পিছনে কারণ ছিল ইরানের উন্নত ড্রোন মিসাইল কম্বিনেশন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা প্রমাণ করে তারা আমাদের অগ্রগতিতে উদ্বিগ্ন। কেন ইরান এত আত্মবিশ্বাসী? এর কারণ হলো শাহেদ 136 ড্রোনের বাস্তব যুদ্ধক্ষেত্রের সাফল্য। ইউক্রেনে, ইয়েমেনে, সিরিয়ায় এই ড্রোন বহুবার দীর্ঘ পথ অতিক্রম করে টার্গেটে আঘাত হেনেছে। এর দাম কম, কার্যকারিতা বেশি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ইরান বলছে এই জায়গায় যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, আর এই কারণে নাকি তারা এখন কপি করতে বাধ্য। বড় প্রশ্ন, ওয়াশিংটন কেন নকল করবে? যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল কেন? কি বার্তা লুকিয়ে রয়েছে এর ভেতরে? এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে। মধ্যপ্রাচ্যে ড্রোন যুদ্ধ দ্রুত বদলে যাচ্ছে। হুথি, হিজবুল্লাহ, আইআরজিসি, ইরানের তৈরি ড্রোন এখন পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ড্রোনই হয়ে উঠেছে বড় অস্ত্র। ইসরায়েল বলছে, ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র যৌথ হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দ্রুত নিজের বিকল্প ড্রোন ফোর্স তৈরি করতে চাইছে। কার্যকারিতা দেখে হয়তো তারা ভাবছে, শাহিদের মতো সস্তা কার্যকর ড্রোন আমাদেরও প্রয়োজন। যুক্তরাষ্ট্র কি বলছে? ওয়াশিংটনের দাবি, নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে, কিন্তু ইরানি প্রযুক্তি নকল করা হয়েছে এটি তারা স্বীকার করছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, শাহিদের ডিজাইন এত কার্যকর যে অনেক দেশই এর সরল কিন্তু মারাত্মক কৌশল নকল করতে চাইবে। ব্যর্থতার ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে এক পরাশক্তি, কিন্তু এবার সে চোখ রেখে শিখছে প্রতিপক্ষের কৌশল। হুথিদের কাছে ভেঙে পড়া মার্কিন অস্ত্রের পাহাড় যেন নতুন এক সত্যি তুলে ধরল, মধ্যপ্রাচ্যের আকাশে আজ ইরানের পথই সবার পথ নির্দেশক। হুথিদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীকে কপি করছে ইরানের কৌশল। হাজার হাজার কোটি ডলারের অস্ত্র থামাতে পারেনি হুথিদের, তাই যুক্তরাষ্ট্র উন্মোচন করেছে নতুন বাহিনী। মধ্যপ্রাচ্যে চালু হয়েছে নতুন মার্কিন ওয়ান ওয়ে আক্রমণাত্মক ড্রোন ফোর্স। ড্রোন যুদ্ধ যত দ্রুত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের গতিকে ধরতে এখন ছুটছে আমেরিকা। 3 ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনী এক নতুন টাস্ক ফোর্স উন্মোচন করেছে। কাজ একটাই, মধ্যপ্রাচ্যে ওয়ান ওয়ে আক্রমণ ড্রোন পরিচালনা। এই উদ্যোগ দেখাচ্ছে বাড়তে থাকা ড্রোন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র চায় নিজেদের অবস্থান আধুনিক করতে। এই বাহিনীর নাম টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক, TFSS। হেক্সেথের কম খরচে ড্রোন ব্যবহারের তাগিদের পর এটি তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের সস্তা ড্রোন বাহিনী গড়ে তুলছে আমেরিকা। তাদের ভাষায়, এই টাস্ক ফোর্স উদ্ভাবনকে প্রতিরোধ শক্তিতে পরিণত করবে। দ্রুত নতুন ড্রোন দিয়ে সৈনিকদের ক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্রের শক্তি ও উদ্ভাবন তুলে ধরে, এতে খারাপ শক্তিগুলো ভয় পায়। স্করপিয়ন স্ট্রাইক হলো আমেরিকার নতুন ওয়ানওয়ে আক্রমণ ড্রোন বাহিনীর কাঠামো। লক্ষ্য দ্রুত, নির্ভুল, কম খরচে হামলার ক্ষমতা। এই ধারণার কেন্দ্রে রয়েছে লুকাস্ট্রো। ড্রোনগুলো এত সস্তা ও এক্সপেন্ডেবল যে শত্রুর প্রতিরক্ষা ভেদ করা সহজ। TFSS ইতোমধ্যেই মোতায়েন করেছে একটি লুকাস স্কোয়াড্রন। লুকাস মানে লো কস্ট আনক্রিউড কমব্যাট অ্যাটাক সিস্টেম। ধারণা খুব সহজ, ব্যয়বহুল অস্ত্র নয়, সস্তা ড্রোনের ঝড়ই ভবিষ্যৎ যুদ্ধের চাবিকাঠি। এই ড্রোনগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য খুঁজে আঘাত করতে পারে, অল্প সময়ে বহু মিশন চালানো যায়। এগুলো ক্যাটাপাল্ট বা রকেট সহায়তায় ছোড়া যায়, মানে অত্যন্ত নমনীয়ভাবে ব্যবহার করা যায়। এই বাহিনী গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছে স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল। তারা দেখেছে ইরান, হুথি, হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী সবাই এখন কামিকাজে ড্রোনের যুগে। তাই যুক্তরাষ্ট্র মনে করছে শত্রুর সস্তা কৌশল মোকাবিলায় নিজেদেরও সস্তা কিন্তু কার্যকর বাহিনী দরকার। প্রোগ্রামটি একই সাথে এক নতুন যুদ্ধ পদ্ধতির পরীক্ষাগার। হুথিদের কাছ থেকে শিক্ষা। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে।
মাসের পর মাস আকাশ থেকে বোমা বর্ষণ করেও ফল আসেনি। লোহিত সাগর এলাকায় কার্গো জাহাজের ওপর হামলা ঠেকানোর জন্য শুরু হওয়া অভিযান একসময় থেমে যায়। চুক্তিতে অদ্ভুত একটি বিষয় ছিল, হুথিদের ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ করতে বলা হয়নি। চুক্তির পর হুথিরা মার্কিন যুদ্ধজাহাজে হামলা বন্ধ করে, কিন্তু কার্গো জাহাজ আর ইসরায়েলের দিকে তাদের ড্রোন ও মিসাইল যাওয়া বন্ধ হয়নি। এখানেই দৃশ্যপট বদলায়। ইরান বহু বছর আগে বুঝেছিল ভবিষ্যৎ যুদ্ধ সস্তা ড্রোনের। আজ সেই বাস্তবতা বাধ্য করছে যুক্তরাষ্ট্রকে ইরানের পথ অনুসরণ করতে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন দুই শক্তির আগুন। একদিকে ইরানের পরীক্ষিত ড্রোন সাম্রাজ্য, অন্যদিকে আমেরিকার নতুন সিঁচতে থাকা বাহিনী। কে জয়ী হবে তা সময় বলবে, কিন্তু সত্য একটাই, এই যুদ্ধে পথ দেখাচ্ছে ইরান।